আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। I have a plan for the people of my country, for my country. স্বপ্নের বাংলাদেশ আজকের বিষয়, এক রাষ্ট্রনায়কের খোঁজে বাংলাদেশ। তারেক রহমান কি সেই ব্যক্তি? আজকের ভিডিওটি এমন একটি সময় তৈরি করেছি, এমন এক প্রয়োজনে, যেন এখান থেকে দেশের প্রতিটি রাজনৈতিক দল বা নেতৃত্ব কিছু না কিছু উপাদান নিয়ে তাদের রাজনীতিকে এগিয়ে নিতে পারেন। নিজেকে নতুন রাষ্ট্রনায়ক হওয়ার পথে এটাই হোক তাদের প্রথম পদক্ষেপ। তাহলে প্রথমেই শুরু করি কিছু কিছু অবধারিত সত্য, যা সময়ের ব্যবধানে বিশ্বাসে পরিণত হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তার প্রথমটি হচ্ছে, রাজনীতিবিদদের সাধারণ মানুষ একেবারেই বিশ্বাস করে না, কারণ তারা কথা রাখেন না এবং ক্ষমতায় গিয়ে মানুষের কথা ভুলে যান এবং ধনী ও ক্ষমতাবানদের কাছে বিক্রি হয়ে যান এবং শেষমেশ নিজেই নিজের আখের গুছাতে ব্যস্ত থাকেন। এদেশে একটা চরম সত্যে পরিণত হয়েছে যে অন্যায়ের শিকার যে কোনো ব্যক্তি আইনের সহায়তা পান না, আর যে অন্যায় করে তাকে আইনের আওতায় আনা যায় না বা হয় না। এ কারণে হয় যে এটা হয় ক্ষমতার অথবা অর্থের দাপটে। রাষ্ট্র যখন কোনো হত্যাকাণ্ড চালায়, তখন এই দেশের যে কোনো হত্যাকাণ্ড জায়েজ হয়ে যায়, কারণ রাষ্ট্রের ক্ষমতা অসীম এবং রাষ্ট্রের ক্ষমতার সাথে যারা জড়িত বা যারা রাষ্ট্রের ক্ষমতার সাথে সখ্যতা রাখেন বা যারা রাষ্ট্রের ক্ষমতার সহযোগী, তারাও একই হত্যাকাণ্ড চালাতে পারেন, যাদের রাষ্ট্র নিরাপত্তা দেয় এবং আগেও দিয়েছে। উদাহরণস্বরূপ বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, সাগররণী হত্যা, তনু হত্যা, ইলিয়াসের গুম, চৌধুরী আলমের হত্যাকাণ্ড, এরকম হাজারো নজির আছে। এমনকি রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ পদবীধারীরা আজ অবধি চেষ্টা করে যাচ্ছেন এসব বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীদের গুম, খুন এবং হত্যাকাণ্ডের তদন্ত যেন না হয়, বা যেসব নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়িত তাদের যেন বিচার না হয়। সেজন্য হুমকি ধামকি এবং ক্ষমতার সাথে সন্ধি করে তাদের নিঃশর্ত ক্ষমার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা গেছে। বিএনপি নেতাকর্মীদের গুম খুনে জড়িতদের যদি মাফ করা হয়, মনে রাখতে হবে এই জনক্ষোভের আগুনে সবাইকে পুড়তে হবে, কিন্তু কথাটা মনে রাখবেন, নেতাদের এত বড় বেইমানি কেউ মেনে নেবে না। ইভেন ইন্টারিম সরকারের উপদেষ্টারাও অনবরত চেষ্টা করে যাচ্ছেন যেন অপরাধী যদি তার আপনজন হন, তাহলে তাদের বিরুদ্ধে যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়। এর পরের যে অবধারিত বিষয়টি সকলেই মেনে নিয়েছে, তা হচ্ছে রাষ্ট্র যখন আইন ভঙ্গ করে, তখন অনেকের জন্য আইন ভঙ্গ করা বা না মানা কোনো অপরাধ নয়। এই রেওয়াজটি খুব সহজেই সকল ক্ষমতাবানেরা চর্চা করে চলেছেন এবং অন্যদের আইন মানতে বাধ্য করার বিষয়টি শুধুই হাস্যকর। এবার আমরা দৃষ্টি দিব তিনটি জনসমাগমের দৃশ্যের দিকে। 20শে ডিসেম্বর ওসমান হাদির জানাজায় আগত সাধারণ মানুষের সমাগম। দ্বিতীয়টি হচ্ছে 17 বছর নির্বাসন থেকে ফিরে জনাব তারেক রহমানের আসার সময় যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই জনসমাগম। এবং সর্বশেষ 31শে ডিসেম্বর দেশের অভিভাবক সকলের শ্রদ্ধা ম্যাডাম খালেদা জিয়ার ইন্তেকাল এবং তার জানাজায় আগত জনমানুষের ঢল। আমি এই তিনটি জনসমাগম থেকে তিনটি আলাদা বার্তা নিয়েছি। প্রথমটি হচ্ছে শরীফ ওসমান হাদির জানাজা। সাধারণ মানুষ শরীফ ওসমান হাদির মধ্যে তাদের আকাঙ্ক্ষিত নেতার আভাস পেয়েছিল এবং তাকে ঘিরে মানুষের স্বপ্ন শুরুতেই ভেঙে যাওয়াতে যে ক্ষোভ, যে প্রতিবাদ, তার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল হাদির জানাজার জনসমুদ্র। মানুষের আশা ছিল হাদির মতো সত্যবাদী, হাদির মতো সৎ, স্পষ্টভাষী, দেশের জন্য উৎসর্গ করে দেওয়া এক নতুন নেতা, যে কিনা জীবনের মায়া ত্যাগ করে জনসাধারণের জন্য নিজেকে কোরবান করতে তৈরি। দেশের মানুষ পুরনো চাঁদাবাজির রাজনীতি বা দুর্নীতির সাথে আপোষের রাজনীতি আর চায় না। ক্ষমতার যাবার পদ্ধতি এবং পথ দুটোই তারা স্বচ্ছ দেখতে চায়। জনগণ তাদের পছন্দের প্রার্থীর ভোটের খরচ নিজেরাই অর্থায়ন করতে প্রস্তুত, যদি সে জনগণকে শোষণ না করে বরং তাদেরকে সাথে নিয়ে পথ চলতে চায়। তারা বিদেশি স্বার্থের কাছে তাদের নির্বাচিত নেতাদের বিক্রি হওয়া দেখতে চায় না। তারা বাংলাদেশের উপর কোনো বিদেশি শক্তির আধিপত্য দেখতে চায় না। তারা স্বাধীনতা পেয়েছে নিজের যোগ্যতায়, তাই এর কোনো বিনিময় হতে পারে না।
তাই দেশের স্বার্থকে বিক্রয়যোগ্য পণ্য বানাতে চায় না। এই জানা যায় এই জনসমাগমের মাধ্যমে তরুণ প্রজন্মকে জানিয়ে দেয় যে তারা এভাবেই ভবিষ্যৎ সৎ নেতৃত্বকে আপন করে নিতে চায়। আমি জানি না আমাদের দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের নেতারা তা যে দলেরই হোক না কেন জনগণের এই সিগন্যাল বুঝতে সক্ষম কিনা। যদি না বুঝে থাকে তাহলে আপনাদের আর রাজনীতি করার প্রয়োজন নেই। এবার আসি দ্বিতীয় জনসমাগমের ব্যাপারে। জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর স্বেচ্ছা নির্বাসনের পর গত 25শে ডিসেম্বর দেশে আসেন। তাকে দলের পক্ষ থেকে এক গণসম্বর্ধনা দেয়া হয় ওই দিনেই রাজধানীর 300 ফিট সড়কে। এতে কিছুটা জনদুর্ভোগ হলেও সব মেনে নিয়েই দেশের আপামর জনসাধারণ তাকে দেশের মাটিতে স্বাগতম জানিয়েছে। তার সম্বর্ধনায় এত জনসমাগমের উদ্দেশ্য হলো জন আকাঙ্ক্ষা। চলুন দেখি কি সেই আকাঙ্ক্ষা এবং কেন। তিনি দলের বিপদসংকুল অবস্থায় দলকে শত অত্যাচার নির্যাতনের মধ্যেও দলের নেতাকর্মীকে একই সুতায় আবদ্ধ রেখেছিলেন। 5ই আগস্টের পর দল গ্রামে গঞ্জে কিছুটা বিশৃঙ্খলায় পড়েছিল। তখন দেশে যে পরিস্থিতি চলছিল তাতে দলকে নিয়ন্ত্রিত রাখা সকল সিনিয়র নেতাদের জন্য বেশ কঠিন ছিল। সে সময়ও তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন দলকে নিয়ন্ত্রণ করতে। দর্শক শ্রোতাদের নিশ্চয়ই জানা আছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা দীর্ঘ 1.5 দশক ফ্যাসিস্ট হাসিনা, তার পুলিশ, র্যাব, এসবি, সিআইডি, ডিজিএফআই এবং এনএসআইয়ের নিপীড়নের ফলে তারা এবং তাদের পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুতরাং 5 আগস্টের পরেই তারা যখন ঘরে ফেরার সুযোগ পেয়েছে, এরপরে অনেক ঘটনা আমি নিজে জানি এবং অনেককে আমি আমার বাসস্থানেও লুকিয়ে রেখেছি পুলিশ এবং র্যাবের হাত থেকে বাঁচানোর জন্য। এমত অবস্থায় চরম নিষ্পেষণের পর মুক্তির আবেগে যে প্রতিশোধের স্পৃহা দেখা যাওয়ার কথা ছিল, তার উপর যে নিয়ন্ত্রণ স্থাপিত হয়েছিল তার প্রধান কৃতিত্ব 2 জন মহিরুহের। তার একজন হলেন মরহুমা খালেদা জিয়া এবং আরেকজন অবশ্যই মিস্টার তারেক রহমান, তার দলের অন্যান্য সকল নেতাকর্মীদের পাশাপাশি। আওয়ামী দুঃশাসনে সবচেয়ে নিগৃহীত ছিলেন মাঠ পর্যায়ের কর্মীরা এবং বিএনপির তরুণ এবং যুবক, ত্যাগী এবং আপসহীন নেতারা। সিনিয়র নেতারা সেই তুলনায় সবচেয়ে বেশি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং শত শত মামলার বেড়াজালে আটকে ছিলেন। তবে সবচেয়ে বেশি নির্যাতিতা হয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া। তাকে শারীরিকভাবে নির্যাতন, দীর্ঘ 4 দশকের শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ, মিথ্যা মামলায় জেলে দেওয়া, এরপর নজিরবিহীনভাবে আপিলের ডিভিশন দ্বারা সেই রায়কে দ্বিগুণ করা, কোভিডের সময় ম্যাডামকে নিঃসঙ্গ অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে বিষ প্রয়োগের মাধ্যমে এবং পরে দীর্ঘ 4 বছর বিনা চিকিৎসায় ম্যাডাম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে দলকে এবং দেশকে অভিভাবকহীন করে জাতিকে এক অপূরণীয় ক্ষতির সামনে দাঁড় করিয়েছেন। তাই জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন দলের নেতার প্রত্যাবর্তন নয়, বরং দেশের নতুন প্রজন্মের রাষ্ট্রনায়কের সন্ধানে আগত লাখ লাখ মানুষের সমাগম। তৃতীয় জনসমাগম ছিল 31শে ডিসেম্বর। সে এক অসাধারণ স্বতঃস্ফূর্ত জাতীয় ঐক্যের প্রতীক। ম্যাডাম খালেদা জিয়াকে শ্রদ্ধা, সম্মান এবং ভক্তির বিদায়ে শোকে একত্রিত হওয়া জনসমাগম। দেশের লাখ লাখ জনতা জানাতে এসেছিল তাদের সেই বাংলাদেশ নামক জাহাজের ক্যাপ্টেন ম্যাডাম খালেদা জিয়াকে শ্রদ্ধা, সম্মান এবং ভক্তির বিদায়, যিনি বিগত 15 বছরে মহাপ্রলয়েও মহাসমুদ্রে এক অবিচল সাহসী নাবিকের মতো জাহাজের সকল যাত্রীসহ নিরাপদে জাহাজকে পরিচালনা করে তাদের তীরে ভিড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এরপরেও কিন্তু তিনি জনতাকে একতাবদ্ধ রেখে নিরাপদে বাংলাদেশকে তীরে ভিড়িয়ে দিয়ে অনন্তকালের যাত্রায় রওনা হয়ে গেছেন। তার অনন্ত যাত্রায় মানুষ জানাতে এসেছিলেন তিনি কত আপন ছিলেন জনতার কাছে। দেশের মানুষের জন্য তার এই আত্মত্যাগের প্রতি তাদের সম্মান ও কৃতজ্ঞতা জানাতে তারা তাদের চোখের জলে জানিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন দেশের রাজনৈতিক নেতাদের, যিনি নিজেকে জাতির অভিভাবক হিসেবে প্রমাণ করতে চান, তার রাজনীতি নিজের ভাগ্য গড়ার জন্য নয়, তার রাজনীতি শুধুই জনমানুষের জন্য আর জনমানুষের অধিকার আর কল্যাণের জন্য। এই 3টি জনসমাগমে 3টি জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছিল। তার প্রথমটি, দেশের মানুষ হন্যে হয়ে সৎ নেতার সন্ধানে নেমেছে এবং এই ধরনের নেতা পেলে, অর্থাৎ ওসমান হাদির মতো নেতা পেলে তাকে তারা সর্বস্ব দিয়ে আগলে রাখতে চায়। কিন্তু দুর্ভাগ্য, এ ধরনের নেতাদেরকে নোংরা পচা রাজনীতিতে বাঁচতে দেয় না। এরই প্রতিবাদের মাধ্যম ছিল হাদির জানাজা।
জনাব তারেক রহমানকে পেয়ে জনতার কাছে মনে হয়েছিল যে তারা দলের নেতা নয়, বরং তারা হয়তো এক রাষ্ট্রনায়ককে খুঁজতে এসেছিল 25শে ডিসেম্বরের জনসমাগমে। আর তৃতীয়টি ছিল ম্যাডাম খালেদা জিয়ার জানাজার মাধ্যমে তারা জানিয়ে দিয়ে গেছে যে খালেদা জিয়া আর বিএনপির একার নয়, তিনি সারা দেশের জনমানুষের নেতা। এই জানাজায় প্রমাণ করে গেছেন যে তিনি এ যুগের বাংলাদেশের নেলসন ম্যান্ডেলায় পরিণত হয়েছেন। ডিসেম্বর 18 থেকে 31 তারিখের মধ্যে দেশের যে 3টি বড় ঘটনা হয়েছিল, এর ফলে যে 3টি গণজমায়েত হয়েছিল, এই গণজমায়েতের নায়ক 3 জন, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই 3 জনের 2 জনকেই আমরা হারিয়েছি। তাহলে কি এই 2 জনের প্রতিচ্ছায়া দেশবাসী জনাব তারেক রহমানের মধ্যে খুঁজে ফিরছে? আমার ধারণা এবং বিশ্বাস, দেশে এই মুহূর্তে হাদি এবং খালেদা জিয়া উভয়ের চারিত্রিক ও নেতৃত্বের গুণাবলীর সংমিশ্রণ জনাব তারেক রহমান ছাড়া আর কারো পক্ষে এত সহজে নিজের মধ্যে ঘটানো সম্ভব নয়। যদি তা না হয়, তবে তারেক রহমান কি তাহলে বিএনপির দলনায়ক হবার পরিবর্তে স্টেটসম্যান হতে চলেছেন? প্রথমত, স্টেটসম্যান হওয়া খুব সহজ নয়। আবার পরিস্থিতি অনেক সময় সুযোগ এনে দেয় দলের নায়ক না হয়েও কেউ দেশের নায়ক হবার জন্য। তবে তা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তিবিশেষের প্রজ্ঞা এবং স্বাতন্ত্র্যের উপর। ধরে নিই জনাব তারেক রহমানই সেই সৌভাগ্যবান বা রাজনৈতিক লটারি জেতা নেতা যিনি সরাসরি রাষ্ট্রনায়ক হওয়ার সুযোগ পেয়েছেন। এক্ষেত্রে 5টি পথ অবলম্বনে জনাব তারেক রহমানের বাংলাদেশের সেই স্বপ্নের রাষ্ট্রনায়ক হতে পারেন। এতক্ষণ আমরা শুনেছি যে জনাব তারেক রহমান হয়তোবা রাষ্ট্রনায়ক হবার পথে, কিন্তু তার আগে দেখে নেই যে তার রাজনৈতিক পুঁজিতে কি জমা আছে, অর্থাৎ তারেক রহমানের রাজনৈতিক অ্যাকাউন্টে কি জমা আছে। এই মুহূর্তে তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা, যাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা শুধু তিনি নিজেই রাখেন। তার ফরমাল রাজনৈতিক জীবনের যাত্রা 2001 সালে নির্বাচন পরিচালনার মাধ্যমে শুরু হয়। 2001 থেকে 2006 পর্যন্ত মাঠে থেকে দলের প্রায় সকল জেলা কমিটি, অঙ্গ সংগঠন সমূহের কমিটি গঠনে একটা শৃঙ্খলা এনেছিলেন তিনি। 2007 সাল থেকে 8-এর শুরুর দিকে ডিজিএফআইয়ের নির্যাতনে মুমূর্ষু অবস্থায় দেশ ত্যাগ করতে হয় তাকে, এবং তখন থেকেই 17 বছর নির্বাসনে থেকে দলকে খালেদা জিয়ার পাশে থেকে পরিচালনা করেছেন। 2009 থেকে 2018 পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়ার পাশে থেকে এবং 2018 সালে ম্যাডামের কারাবাসের পর থেকে নিজেই দলকে চরম দমনপীড়ন এবং বিভিন্ন প্রলোভনের বিরুদ্ধে এক সুতায় বেঁধে রেখেছিলেন। সবশেষে 2024-এর আন্দোলনের সময় দলের তরুণ অংশকে বিভিন্ন নির্দেশনার মাধ্যমে ছাত্র জনতার সাথে একাত্ম হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলেন। 25শে ডিসেম্বরে তিনি যখন দেশে প্রত্যাবর্তন করলেন, তখন যে সমাগম হয় তার মাধ্যমে বিএনপি এবং দেশের আরও অনেক সমর্থকদের উপস্থিতির মাধ্যমে তিনি যে জনসমর্থন পেয়েছিলেন, তাতে দলের নেতাকর্মীদের তার নেতৃত্বের প্রতি আনুগত্য তিনি নিশ্চিত করেছেন। 31শে ডিসেম্বরে ম্যাডাম খালেদা জিয়ার জানাজায় তার প্রতি দেশের আপামর জনসাধারণের শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে জনসমাগম হয়েছিল। এর মাধ্যমে জনাব তারেক রহমানকে এক ধরনের স্বীকৃতি দেওয়া হয় যে তিনিও এই ধরনের জন আকাঙ্ক্ষার বা জনসমাগমের এবং জনসমর্থনের উত্তরাধিকার হতে যাচ্ছেন। জনাব তারেক রহমান 2জন খুব উচ্চশিক্ষিত ব্যক্তিত্বের সাহচর্য বেষ্টিত। একজন হলেন ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। যদি বেগম জিয়ার সাথে জনাব তারেক রহমানকে তুলনা করি, তাহলে বলতে হয় যে ম্যাডাম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা কিন্তু শুরু হয়েছিল অনেকটা ডিঙ্গি নৌকা নিয়ে সমুদ্র যাত্রা শুরু করার মতো। কারণ ম্যাডাম খালেদা জিয়া যখন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন 1983 সালে, তখন জনাব তারেক জিয়া এবং আরাফাত রহমান সদ্য কৈশোরে পৌঁছা 2 জন অপ্রতিষ্ঠিত সন্তান। কিন্তু বর্তমানে জনাব তারেক রহমান যখন তার রাজনৈতিক কর্মকাণ্ড শেষে বাসায় ফিরবেন, তখন তিনি বাসায় ফিরে 2 জন অতি আপনজন পাবেন, যারা তাকে নিঃস্বার্থ এবং গঠনমূলক সমালোচনা করতে পারেন, যাদের ফিডব্যাক পরের দিন জনাব তারেক রহমানকে নতুন পথ দেখাবে। এই যদি কোনো রাজনৈতিক নেতার রাজনৈতিক অ্যাকাউন্টে পুঁজি থাকে, তার দলের প্রধান হবার অভিষেকেই জমা থাকে, তাহলে তাকে ভাগ্যবান যেমন বলবো, তেমনি নিজেকে তার এই রাজনৈতিক অ্যাকাউন্ট পরিচালনার যথাযথ যোগ্যতা প্রমাণ করার এক বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে আমার ধারণা। তাহলে শুরু করা যাক কিভাবে তিনি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, এবং যার প্রথম পদক্ষেপ হবে জনাব তারেক রহমান। আমি মনে করি এই রাজনৈতিক অ্যাকাউন্ট পরিচালনার যথাযথ যোগ্যতা প্রমাণ করা আপনার জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে আমার ধারণা। যাই হোক, শত কুঞ্জনের পরেও
আমি তারেক রহমানকে বলবো আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে দেশের নায়ক হবার জন্য যাত্রা শুরু করেন এবং দয়া করে বেছে নেন একদল নিবেদিত দেশভক্ত এবং যারা তারেক রহমানের সফলতায় গর্বিত হতে চায় সেই সব মানুষদের যাদের নিজের কোনো চাওয়া পাওয়া নাই। এটাই হতে পারে আপনার প্রথম পদক্ষেপের প্রথম অ্যাকশনটি। আপনি চাইলে পাবেন এমন মানুষ যাদের এজেন্ডা আর কিছুই নয়, আপনাকে সফল হতে দুহাতে তারা সহযোগিতা করবে। তবে এই কাজটি আপনি অন্য কারো উপর ভরসা করলে আপনি হোঁচট খেতে পারেন। আজ আমি আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় উল্লেখ করব যা আপনাকে দেশ নায়ক হবার পথে সহজ করে তুলবে। সবসময় মনে রাখবেন আপনার হাতে হতে যাচ্ছে আমাদের সেই স্বপ্নের স্টেটসম্যান অব দ্য সেঞ্চুরি, যার হাতে বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন দেশ, যা এই দেশের মানুষ কল্পনাও করেনি। ইয়েস, ইউ ক্যান, লেট মি টেল ইউ হাউ। যে কোনো প্রজ্ঞাবান নেতা এই অ্যাকাউন্টকে ক্যাশ করে দেশের এক মহানায়ক হয়ে উঠতে পারেন আগামী 2 টার্মের মধ্যেই। তাত্ত্বিকভাবে যদি ধরে নিই 2 টার্ম মানে আপনি 10 বছর ক্ষমতায় থাকার সুযোগ পাবেন। আপনার পরবর্তী পদক্ষেপটি হবে জনগণের আকাঙ্ক্ষা বোঝার ক্ষমতা এবং আপনি চেষ্টা করবেন কি সেই আকাঙ্ক্ষা তা বোঝার। জনগণ তাদের দেশের প্রধান নির্বাহীকে প্রশ্নাতীত, সৎ এবং ন্যায়পরায়ণ দেখতে চায়। তারা চায় তাদের নেতা কোনোরূপ বিদেশি শক্তির আধিপত্য মেনে না নিয়ে দেশ পরিচালনা করবে। তারা চায় দেশের জমে থাকা সমস্যার দ্রুত সমাধান এবং তা যেন দেশের স্বার্থেই নেওয়া হয়, অন্য কোনো দেশের খুশি অখুশি বিষয় বিবেচনা করে নয়, বরং জনস্বার্থে হলো কিনা তাই যেন বিবেচনা করা হয়। তাদের নেতা হবে অসম্ভব দেশপ্রেমিক, যে কিনা কখনোই তাদের ছেড়ে যাবে না, তার জীবনের ঝুঁকি নিয়ে হলেও। যেমনটি আপনার মা বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা যেমন তার দলবল নিয়ে এবং তার পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে দেশের জনগণকে ফেলে দিয়ে, তাদের মতো নয়। বিশ্বব্যাপী বাংলাদেশ যেন তাদের জাতিগত পরিচয় খুঁজে পায়, অর্থাৎ দেশের মানুষ সে যেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, একজন বাংলাদেশি যেন দেশের নাগরিকদের সম্মানজনক স্বীকৃতি পায়। বাংলাদেশের মানুষ চায় তাদের নেতা হবে দেশের ঐক্যের প্রতীক, বিভাজনের প্রতীক নয়। তারা স্বাধীনতার সপক্ষ বিপক্ষ আর এই দেশপ্রেমিক, দেশদ্রোহী এই নামে তারা আর পরিচিত হতে চায় না। তারা জঙ্গি বা সেকুলার বা মধ্যপন্থী এভাবে তারা পরিচিত হতে চায় না। তারা চায় দেশের মানুষকে, সবাইকে যেন তিনি একতাবদ্ধ করতে পারেন। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়ে যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকা নিয়ে বেগম খালেদা জিয়াকে উদ্ধার করেছিলেন, সেই সব চরিত্র এবং তাদের বিশ্বাস জয় করা, যাদের কারণে আপনার সিনিয়র নেতারা জেল থেকে মুক্ত হয়েছেন, আপনি দেশে ফিরে আসতে পেরেছেন। তাদের আঁকড়ে ধরুন শক্তভাবে, কারণ এরাই আপনার আসল বন্ধু। আপনি তাদেরই নেতা, তা সে যে দলেরই হোক না কেন, আপনি তাদের দুর্দিনের বন্ধু এবং তারা আপনার দুর্দিনের বন্ধু। যারা এ দেশে ছিল না, উড়ে এসে জুড়ে বসেছে, তারা আপনার বন্ধু নয়। যে সমস্ত রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিলেন দীর্ঘ 15 বছর, যাদের নিষ্ক্রিয়তায় ম্যাডাম খালেদা জিয়া সহ আপনাকে এবং আপনার পিতাকে বিগত 15 বছর অপমানিত হতে হয়েছে, তাদের থেকে মাইল মাইল দূরে থাকেন। আপনি নিরাপদ থাকবেন, এই কথাটা কিন্তু আপনি সব সময় মনে রাখবেন। এই সব সাধারণেরাই কিন্তু সবচেয়ে অসাধারণ কাজটি করেছে গত 15 বছরের মধ্যে, যার কারণে তারা দেশের বিচার ব্যবস্থাকে ফ্যাসিস্ট মুক্ত করেছে এবং ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছে, যাদের কারণে আপনার বিরুদ্ধে আনা সকল মামলার অসরতা প্রমাণিত হয়েছে, ফলে আপনি মুক্ত হয়েছেন। ফ্রি মানুষ হিসেবে আপনি দেশে আসতে পেরেছেন। এরা সবাই আপনার অসময়ের বন্ধু, এদের কখনো দূরে ঠেলে দিবেন না। আপনাকে নির্দয়ভাবে পরিষ্কার করতে হবে প্রশাসনকে, সামরিক এবং বেসামরিক পরিমণ্ডলে। সব খুনি এবং খুনিদের সহযোগীরা লুকিয়ে আছে মুখোশধারীদের ছায়ায়। বিএনপি সবসময় তার মিত্র চিনতে ভুল করেছে, যার খেসারত দিতে হয়েছে চরমভাবে। এর সবচেয়ে বড় উদাহরণ আপনি নিজে, আপনার প্রয়াত মাতা এবং পিতা। আপনার দলের এবং অন্যান্য বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন আর হত্যাকাণ্ডের বিচারে কোনো শিথিলতা দেখাবেন না, কারণ সাধারণ মানুষ জানে রাজনীতিবিদরা উৎকোচের বিনিময়ে ক্ষমতার লোভে নির্লজ্জভাবে বিচার না করার জন্য আপোষ করবে। এই আশঙ্কা ইতিমধ্যেই জনমনে শক্তভাবে প্রথিত হয়েছে।
জনগণের রক্ত আর ঘামের সাথে আর যাই হোক রাষ্ট্রনায়ক বিশ্বাসঘাতকতা করতে পারে না। রাষ্ট্রনায়ক হবার জন্য যে তৃতীয় পদক্ষেপটি আমি আপনার সামনে তুলে ধরব তা হচ্ছে রাষ্ট্র কী এবং রাষ্ট্রকে কিভাবে বোঝা যায় সেটা জেনে যাওয়া। তবে চলুন তার আগে জেনে যাই ক্ষমতার সংজ্ঞা কী। ক্ষমতা একজন ব্যক্তি বা দল বা দেশের সেই যোগ্যতা বা প্রভাব যা দিয়ে অন্য কোনো মানুষ অথবা দল অথবা দেশকে তার ইচ্ছে অনুযায়ী একমত করানো যায় বা কাজ করানো যায় বা সিদ্ধান্ত গ্রহণ করানো যায়। আপনি যে রাষ্ট্রের ক্ষমতা নিতে যাচ্ছেন তাদের ক্ষমতা কেমন? তার কি কোনো হার্ড পাওয়ার আছে বা তার কি কোনো নিকট ভবিষ্যতে হার্ড পাওয়ার অর্জনে সক্ষম বা তার কি সফট পাওয়ার আছে? না থাকলে রাষ্ট্র কিভাবে তা অর্জনে সক্ষম? রাষ্ট্রকে বুঝতে হলে বুঝতে হবে রাষ্ট্রের ল্যান্ড এবং ম্যাস, এই দুটো জিনিসই। ল্যান্ড মানে হলো ভূমি বা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যা আছে, যেটাতে বোঝা যায় এটার সাইজ কত, এটার ডেপথ, এটার উইডথ, এটার ভালনারেবিলিটিস, এটার ইনফ্রাস্ট্রাকচার এবং এর প্রতিবেশী কারা আছে তাদের। আর ম্যাস বলতে দেশের মানুষ অর্থাৎ ডেমোগ্রাফি, বাই রিলিজিয়ন এবং বাই ট্রাইবস, তাদের চাওয়া বা আকাঙ্ক্ষা, তাদের বা সমাজের বিভাজন রেখাগুলি। এবং আপনাকে বুঝতে হবে ম্যাস অফ দি নেইবার্স, তার মানে ভারত এবং মিয়ানমার, দেশের চারিদিকের মানুষ অর্থাৎ বাংলাদেশের চারিদিকে যে প্রতিবেশী আছে সেই মানুষগুলি কেমন, তাদের ধর্মীয় রিলিজিয়াস ডেমোগ্রাফিটা কেমন, তাদের ট্রাইবাল ডেমোগ্রাফিটা কেমন এবং তাদের মনোভাব আপনার দেশের প্রতি বা দেশের মানুষের প্রতি কেমন। এই হলো আক্ষরিক অর্থে দেশ। এবার চলেন দেখি যদি আপনি দেশ নায়ক হতে চান তাহলে কি কি আপনাকে মনে রাখতে হবে। এটিকে আমি ধরে নিয়েছি দ্য ফোর্থ স্টেপ। চলেন এবার দেখি আপনি যদি সত্যি সত্যি দেশ নায়ক হতে চান তাহলে আপনাকে কি মনে রাখতে হবে। Issues that must be well understood is the strategic position of Bangladesh. Number 1. Number 2, elements of strategy for a country or a nation. অর্থাৎ দেশ এবং জাতি। Just having a country does not make a nation. Nation is a nation when it is united to protect its interest. No issue, for example, personal issue, political party interest can disintegrate a nation. You should position yourself to make strategic decisions and not get involved into development and development-related economy. Development is not your baby anymore if you are a statesman. So what does that mean to you? It does not mean that you take off your eyes from the development. মনে রাখতে হবে আমাদের দেশের রাজনীতিবিদদের সবচেয়ে সস্তা বলি হলো উন্নয়ন। প্লিজ আপনি স্টেটসম্যান যখন হবেন আপনাকে এই সস্তা উন্নয়নের বুলি থেকে নিজেকে দূরে রাখতে হবে। আপনার সামনে তখন দুইটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: দেশের নিরাপত্তা, আভ্যন্তরীণ এবং বহির্বিশ্ব থেকে উদ্ভূত যে নিরাপত্তার ঝুঁকি তা। আভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকিগুলি কি? প্রথমটি হচ্ছে জনগোষ্ঠীকে এক সুতায় বেঁধে রাখতে হবে। মনে রাখবেন আপনি শুধু একটি দলের বা দলের কর্মীদের দেশ নায়ক নন, আপনি সারা দেশের নায়ক। যারা আপনাকে ভোট দেয়নি তাদেরও আপনি রাষ্ট্রনায়ক। আপনার এই দেশের নায়ক তার দলের মধ্যে এটাই হলো প্রধান তফাৎ, যে রাষ্ট্রনায়ক তিনি হন সকলের রাষ্ট্রনায়ক আর দলের নায়ক যিনি হন তিনি শুধু দলের নেতা হয়ে থাকেন। এখানে শেখ হাসিনার রোলটা আপনি খুব ভালো করে বুঝে নেবেন। শেখ হাসিনা কিন্তু কখনো এই দেশের নেতা হতে পারেননি, তিনি তার দলের নেতা ছিলেন এবং তিনি গোপালগঞ্জের নেতা ছিলেন, এবং এটা আমি অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা করব। এখানে আপনার দায়িত্ব সকলের প্রতি ন্যায় বিচার করা, সুষম অর্থনৈতিক নীতি তৈরি করা এবং তা প্রয়োগ নিশ্চিত করা। সকল তরুণদের দল মত নির্বিশেষে একত্রে বেঁধে রাখা, এর প্রধান উপায় হলো তাদের সকলকে একটি কমন কাজে নিয়োজিত করা। এ ব্যাপারে আমি বিস্তারিত অন্য ভিডিওতে বলবো। রাজনৈতিক দূরত্ব কমানোর নীতি গ্রহণ করা, অর্থাৎ এক্সট্রিম বাম এবং এক্সট্রিম ডানপন্থীদের যে দূরত্ব, এটাকে কমিয়ে আনা আপনার হবে সর্বোত্তম চেষ্টা, এবং এই চেষ্টা আপনার যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আপনাকে এটা করে যেতে হবে। এবং একই সাথে যে সমস্ত মিডিয়া এবং প্রপাগান্ডা মেশিন এই দূরত্বকে কমানোর চেয়ে বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তাদের সাথে
নিবিড়ভাবে কথা বলা। এক্ষেত্রে কোনো গোয়েন্দা সংস্থা নয়। প্লিজ নিজেকে এনগেজ করুন, অথবা আপনার উপযুক্ত প্রতিনিধি অথবা আপনার নির্বাচিত দল, ছোট একটি টিম নিয়োজিত করুন, যারা কিনা এই কাজটিকে এগিয়ে নিতে পারবে অত্যন্ত সততার সাথে। তারা যেন কোনো পক্ষ অবলম্বন না করে এবং প্রশ্নাতীতভাবে যেন সৎ হয়। তা না হলে এই চেষ্টা আপনার বৃথা হয়ে যাবে। সকল ছোট ছোট উপজাতি এবং ধর্মাবলম্বীদের নিয়ে একসাথে বসুন সত্যিকার অর্থে তাদের সমস্যা কমানোর লক্ষ্যে, এবং একই সাথে জাতিকে, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীদের বলুন আরও সহনশীল হতে এবং এই কাজটি এগিয়ে নিয়ে চলুন। সব ধরনের বৈষম্য সকল ক্ষেত্র থেকে দূর করার নীতি এবং পদ্ধতি তৈরি করুন জরুরি ভিত্তিতে। সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা চালু করুন পার্লামেন্টারি কমিটি বা উচ্চকক্ষের কমিটির মাধ্যমে, এবং তা লাইভ জনগণকে দেখান। এর থেকে মন্ত্রী, সচিব, সকল বাহিনী প্রধান, গোয়েন্দা প্রধান বা বিভাগীয় প্রধান কেউ যেন বাদ না যায়, এবং এই জবাবদিহিতা উপজেলা লেভেল পর্যন্ত নিয়ে যান। এবার আসি সিকিউরিটি ইস্যুজ ফ্রম এক্সটার্নাল সোর্সেস, অর্থাৎ বহির্বিশ্ব থেকে নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে কি করতে হবে। এখানে আমি আসছি মূল ধারণাটা কি, প্রিন্সিপাল টেনেট যেটাকে আমরা বলি। এই কথাটা আপনাকে সবসময় সব স্থানে মনে রাখতে হবে। ভারত আমাদের বন্ধু নয়, একথা সবসময় মনে রাখতে হবে, কিন্তু তাকে আমরা শত্রুও ভাবতে চাই না। দ্বিতীয়টি হচ্ছে যুক্তরাষ্ট্রকে সবসময় নিজেদের পক্ষে রাখুন এবং ভালো করে বুঝাবেন যে বাংলাদেশ এমন কিছু করবে না যা যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টের আঘাত হয়। তারা যেন আমাদের সম্পর্ক চায়নার সাথে যেটা থাকবে তা হলো আমাদের নিরাপত্তার স্বার্থে এবং আমাদের নিজেদের উন্নয়নের স্বার্থে, যুক্তরাষ্ট্রের স্বার্থের হানি করে নয়। এই বিষয়টি বোঝানো খুবই প্রয়োজন। এরপরে যা আপনার দরকার তা হচ্ছে আপনার কিছু বন্ধু দরকার, যেটাকে আমরা বলবো স্ট্র্যাটেজিক অ্যালাইজ বা কৌশলগত বন্ধু। তো আপনার একজন বন্ধু, একটা বা দুটো দেশ কৌশলগত বন্ধু দরকার নিরাপত্তার স্বার্থে। আপনার দরকার কৌশলগত বন্ধু দেশ উন্নয়নের জন্য। আপনার দরকার কৌশলগত বন্ধু দেশ বিদেশ নীতি প্রচার এবং প্রসারের জন্য, এবং আপনার দরকার কৌশলগত বন্ধু অর্থনৈতিক উন্নয়নের জন্য, বা আপনাকে স্বল্প সুদে ঋণের জন্য। আপনার দরকার কৌশলগত বন্ধু কারিগরি ক্ষেত্রে উন্নতির জন্য। এছাড়াও আপনার দরকার কৌশলগত বন্ধু যেমন যুক্তরাষ্ট্র এবং ইইউ আপনার বাংলাদেশকে সফট পাওয়ার অর্জন করতে তারা সাহায্য করবে। চলুন এবার দেখি দেশের নায়ক হবার জন্য কি বোঝা আপনার জন্য খুবই জরুরি। এবার আবার আমি পুরনো একটা বিষয় তুলে ধরছি, তা হচ্ছে দেশ। দেশকে যখন আপনি বর্ণনা করবেন, দেশ মানে আপনার দেশের ভূমি এবং তার সীমানা। দেশ না থাকলে বা সীমানা অক্ষত না থাকলে কারোই রাজনীতি করা সম্ভব না, কারণ রাজনীতি অনেক পরের কথা। দেশের সীমানার মধ্যে যা আপনাকে জানতে হবে তা হচ্ছে দেশের সীমানার মধ্যে পুরো এলাকা এবং এই সমস্ত এলাকার মধ্যে যে সমস্ত ভালনারেবিলিটিস আছে সেগুলি আপনার জানা প্রয়োজন। দেশের জমিনকে কৃষকের জন্য এক জীবিকা অর্জনের উপায় করে তোলার জন্য কি চ্যালেঞ্জ আছে তা দেশ বিদেশের পছন্দ অপছন্দে তোয়াক্কা না করেই অ্যাসেট হিসাবকে কৃষককে উপহার দিতে হবে, কারণ আমাদের দেশের প্রায় 70 থেকে 80% অর্থনীতি নির্ভর করে এই কৃষিজীবীদের উপরে। তাহলে কি সেই প্রকল্প? যেমন তিস্তা প্রকল্প, নদীগুলির নাব্যতা নিশ্চিত করা। আবারও বলি, কারো পছন্দ বা অপছন্দের তোয়াক্কা না করেই এই কাজটি সর্বাগ্রে করতে হবে। এরপরে যা করতে হবে দেশের স্ট্র্যাটেজিক অবকাঠামো, বা এইটার উদ্দেশ্য হবে আনইন্টারাপ্টেড অ্যান্ড সিকিউরড লাইন্স অফ কমিউনিকেশন ফ্রি ফ্রম এনি ইন্টারফারেন্স অফ বেলিজারেন্ট পাওয়ার, সেটা সমুদ্রপথে হোক, বিমানপথে হোক বা সড়ক পথে হোক। সুতরাং আপনার একটা অল্টারনেটিভ এক্সিট অ্যান্ড এন্ট্রি দুটোই প্রয়োজন, এবং এইসবের কাজ যত দ্রুত করবেন এবং যত দ্রুত তৈরি করা যায় তত দ্রুতই এই কাজ শেষ করতে হবে। মনে রাখতে হবে, ইউ আর রেসিং এগেনস্ট টাইম অ্যান্ড এ কনস্ট্যান্ট অবস্ট্রাকশন অফ এ বেলিজারেন্ট পাওয়ার ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড সিনারিও। এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে দেশের মানুষ। তাদের চাওয়া কি? আবারও আমি মনে করিয়ে দিই, ফ্যাসিস্টের বিচার চায় তারা। ফ্যাসিস্টের সহযোগী এবং সকল শক্তি এবং ব্যক্তিবর্গের এবং দলসমূহের বিচার চায় তারা।
সকল লুটেরাদের বিচার চায় তারা। আবারও মনে করে দিই, আপনার রাজনীতির জন্য টাকার দরকার নেই। আপনার রাজনৈতিক অ্যাকাউন্ট যথেষ্ট সমৃদ্ধ। আর রাজনীতির জন্য যে টাকার দরকার হয় না, তা আপনি ওসমান হাদির অকাল মৃত্যুর মধ্যেই বুঝে যাবার কথা। দেশের মানুষ কোনো বিদেশি শক্তির আধিপত্য বা তাদের নাক গলানো চরম অপছন্দ করে এবং তারা চায় দেশের মান সম্মান সবার আগে। যেমন আইপিএল ইস্যুতে দেশের মানুষ একাট্টা বাংলাদেশের মান সম্মানের জন্য। তারা প্রয়োজনে টি-20 খেলবে না, কিন্তু তারা ভারতের কাছে মাথা নত করতে রাজি নয়। এরপরেও আপনার আর কিছু বুঝতে বাকি থাকার কথা নয়, মানুষ কি চায়। দেশের মানুষ সকল বৈষম্যমূলক নিয়োগ, বরাদ্দ, বিচার এবং সুযোগ চিরতরে বন্ধের পদ্ধতি করে ফেলতে হবে সবার আগে। দেশের পচা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাই। মেধাবী এবং সৎ রাজনীতিবিদদের জায়গা দিন, তাদেরকে রাজনীতি করার ব্যবস্থা করুন। রাজনীতি আপনা আপনিই শুদ্ধ হয়ে যাবে। দেশের সকল দল মত নির্বিশেষে তরুণদের সাথে নিন, তাদের সাথে সময় দিন, তাদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। আমার অভিজ্ঞতা বলে, তাদেরকে কেউ রাজনৈতিকভাবে বোঝার চেষ্টা না করাতে তারা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তারা অশান্ত। তারা কিন্তু নিজেদের নেতৃত্ব বেছে নেবার উপযুক্ত পদ্ধতি জানে। তাদের উপর ভরসা করুন, শুধু তাদের পরিবেশ দিন, তারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম। দেশের মধ্যেকার বিভাজনগুলি রাজনৈতিক, ধর্মীয় এবং জাতিগত সবসময় নজরে রাখা, রিডিউসিং দ্য ডিফারেন্স বিটুইন এক্সট্রিম লেফট and extreme right, and keeping an eye on the media and propaganda machinery who is constantly trying to escalate the difference. আপনার কোনো ভয় নেই। এদেশের বহু হাজার লাখো যুবক আছে যারা আপনাকে সর্বদা নিরাপদে রাখতে নিবেদিত। দেশের শিক্ষার মান বাড়ানোর কাজে মন দিন। শিক্ষার মান বাড়ানোর জন্য দুইটি জিনিস খুবই প্রয়োজন, যেখানে আপনার আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। তা হলো বরাদ্দের ব্যবহারিক যৌক্তিকতা এবং তার ফলে উৎপাদিত যে ফলাফল আর উচ্চমানের শিক্ষক নিয়োগ, এই দুটি নিয়ন্ত্রণ করেন। শিক্ষার বরাদ্দ বিকেন্দ্রীকরণ করেন, অবকাঠামোর জন্য দায়িত্ব দেন রাষ্ট্রকে, আর শিক্ষার মান এবং শিক্ষক নিয়োগ স্থানীয় সরকারের হাতে দিয়ে দেন। দেখেন শিক্ষার উন্নতি হতে বাধ্য। আজ প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। 5 আগস্টের পর মানুষ ভেবেছিল এই অবস্থার পরিবর্তন হবে, কিন্তু ঘটে গেছে তার বিপরীত। এখন ঘুষের হার আরও বেড়ে গিয়ে এক অসহনীয় অবস্থায় এসে পড়েছে। দেশের মানুষ সমাজের এই অবস্থার পরিত্রাণ চায়। কথাটা মনে রাখতে হবে, পরবর্তী রাষ্ট্রনায়ককে, তা যদি জনাব তারেক রহমানও হন, তাকেও এটা মনে রাখতে হবে। স্থানীয় সরকারের কাঠামোর পরিবর্তন করেন এবং আমরা এর পরের ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত বলবো। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলবো এবং সার্বজনীন স্বাস্থ্যসেবার কথা বলবো, এবং আগামী ভিডিওতে আসবে এসব আরও বিস্তারিতভাবে। বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আমার ভিডিও এবং বিষয়বস্তুগুলি যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন জিয়া হাসানস ড্রিম চ্যানেলটিতে, কমেন্ট দিন, লাইক দিন এবং আগামীর ভিডিওর জন্য আপনার প্রশ্ন এবং কমেন্ট লিখুন। দেখা হবে শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, আগামীর স্বপ্নের বাংলাদেশ নিয়ে। আল্লাহ হাফেজ।